কমিশনের প্রতিনিধি নন ঠিকই, কিন্তু বারবার করে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপিরই, তাই বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। আর মোদি এসে কোচবিহারে মহা জঙ্গল রাজ চলছে বললেন, এবং মহা জঙ্গল রাজের জন্যই মালদায় এই ঘটনা ঘটেছে। পাল্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ। দেখুন কি বললেন মোদি এবং তারপরে তৃণমূল। की निर्मम सरकार बंगाल की इस पावन माटी पर हर रोज लोकतंत्र को लहूलुहान कर रही है। ये निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। पूरे देश ने देखा है कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন। মিম নামে একটা সাম্প্রদায়িক দলকে সব সাপোর্ট করেছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই যে পুরো প্রশাসনের ওপরে, নির্বাচন কমিশনের আন্ডারে আছে এখন প্রশাসন, তারপরেও এখন মুখ্য সচিবকে ভর্ৎসনা শুনতে হচ্ছে, ক্ষমা চাইতে হচ্ছে। প্রদীপদা, না, আমি এমনি প্রথম হচ্ছে যে এই বিষয়টা নিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলছি একেবারে ঠিক কাজ হয়নি মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে। কিন্তু শুধু এইটুকু বললে কিন্তু গোটা ঘটনাটা শেষ হয়ে যাবে না। এসআইআরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে, এক্ষেত্রে দুটো বড় রাজনৈতিক দল, সো কল্ড কোট আনকোট, যারা নিজেদের মধ্যে ঝগড়া করে চোখের সামনে, এই মিডিয়ায় বসে যেরকম করে, পাড়ায় যেরকম করে, আসলে ওই দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি, ওই ঘটনাটাই ঘটছে। কিন্তু আমি বলছি মোথাবাড়ির ঘটনাটা খারাপ ঘটেছে, বিচারকদের সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে। 2011 সালের পর পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীদের ওপর লাগাতার আক্রমণে আমরা একের পর এক ঘটনায় কোর্টে গেছিলাম। এটা খারাপ ঘটনা, ওইটাও খারাপ ঘটনা ছিল। আসলে সব বিষয়টা বুঝতে হবে। এখানে এসে প্রধানমন্ত্রী বলছেন চুন চুনকে মারুঙ্গা, তারপর দুদিন পর হচ্ছে তারিখ পে তারিখ। আসলে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী ভোটের আগে এইরকম একটা মক ফাইট করে, দুজনেরই কিন্তু পায়ের তলার মাটিটা আলগা হয়ে গেছে, এটুকু বলে রাখলাম। পার্থদা, দেখুন, আপনার নিশ্চয়ই, আমাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী 2014 সালের একটি বক্তব্য, যে আমরা যদি জিতি, আর দিদি তো এখানে আছেনি, অর্থাৎ পশ্চিমবঙ্গ 2014 সাল আর 2026 মহা জঙ্গল রাজের জন্য আজকে মোথাবাড়ি হয়েছে। সেখানে এই যে সেটিং এর কথা আনলেন, সেটিং আসে 2014 সালে উনি বলেছিলেন, এক সেকেন্ড, 2014 সালে উনি বলেছিলেন বাঙাল কি জনতা কে দো হাত মে দো লাড্ডু, দিল্লি মে হাম, বাঙ্গাল মে দিদি। আচ্ছা, এবারে আসুন এই যে মালদার যে ঘটনাটা, মনে রাখবেন মালদার ঘটনার দুটো আঙ্গিক আছে। একটা হচ্ছে যে মোথাবাড়িতে যেটা ঘটেছে, আর একটা হচ্ছে যে সুজাপুরের মধ্যে যেটা ঘটেছে, যেখানে সাধারণ মানুষ রাস্তা অবরোধ করেছিলেন ওই কলকাতা শিলিগুড়ি হাইওয়েটাকে। যে মানুষগুলোর নাম বাদ গেছে, আমি তাদের যে অবরোধের পেছনে যে ব্যাপারগুলো, এটা যদি আমরা নিন্দে করি তাহলে অত্যন্ত অন্যায় হবে। কেন সেই মানুষগুলোর ভবিষ্যৎ এই ঘটনাটার উপর নির্ভর করছে। শুধু তাই নয়, যাদের আজকে নাম থাকবে না, আজ থেকে 20 বছর বাদে তাদের যারা সন্তান সন্ততি, তারা বিপদে পড়বে। এটা মনে রাখতে হবে। যেহেতু 2002 তার ফলটায় 2026-এ এসে লোকে বুঝতে পারছে। এবার একই রকম দেখুন, অথচ মোথাবাড়িতে যে ঘটনাটা হলো, যেটা সুপ্রিম কোর্ট একবারে দ্ব্যর্থহীনভাবে বলেছে, মোথাবাড়িতে যে ঘটনা হয়েছে সেটা কারা করেছে আমরা জানি, আমাদের বলতে আসবেন না। অর্থাৎ সেই ঘটনাটার পেছনে যে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এমনকি
যে মহিলা বিচারকের সেই আর্তনাদ আমরা শুনেছি, মানে সেই ঘটনাটা আমার মনে পড়ে যাচ্ছিল সেই অনিতা দেওয়ানের ঘটনা, যে সেই ওকে, রকম আর একটা ঘটনা ঠিক আছে ঠিক আছে, যদি আমি সেই শোনাবো, ঘটে যেত, আমি পারলে শোনাবো। তাহলে আমি আমাদের সুকান্ত বাবুর কাছে একবার যেতে চাই। সুকান্ত বাবু, আজকে নির্বাচন কমিশন মধ্যরাতে, যেটা বলেছিলেন মধ্যরাতে তাণ্ডব মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিবকে তো চেঞ্জ করে দিয়েছিলেন, সেই মুখ্য সচিবকে ক্ষমা চাইতে হচ্ছে। এটা কি নির্বাচন কমিশনের উপরে ভরসা থাকবে মানুষের? মাইক্রোফোন। আপনি যে প্রশ্নটা আমায় করলেন যে চেঞ্জ করে দিয়েছিলেন, হ্যাঁ, এটার আমি চূড়ান্ত বিরোধিতা করছি। আমরা তো চেঞ্জ করিনি, নির্বাচন আমরা কমিশন চেঞ্জ বললাম, করিনি। নির্বাচন কমিশন বললাম। কমিশন মনে করেছে, নির্বাচন কমিশন চেঞ্জ করেছে, আমরা তো চেঞ্জ না, করিনি। তাই আমি প্রশ্ন করছি, নির্বাচন কমিশনের উপরে কি ভরসা থাকবে মানুষের? সেই মুখ্য সচিবকে ক্ষমা চাইতে হচ্ছে। দেখুন, যে কথাটা বলা হয়েছে, যেটা আজকে সমস্ত মানে প্রত্যেকটা জায়গায় বেরিয়েছে, জাস্টিসরা বলেছেন যে ভয়ঙ্করভাবে যে ভদ্রমহিলাকে জাস্টিস ছিলেন, যিনি পালিয়ে যাচ্ছিলেন, মানে দৌড়ে প্রাণ ভয়ে পালাচ্ছিলেন, এবং তার যদি ক্লিপিংসটা আপনি দেখান, সেখানে উনি একটা কথা বলেছেন। কি বলেছেন? যে আমার যদি কিছু হয়ে যায়, ক্যালকাটা হাইকোর্ট যেন আমার বাচ্চাদের দায়িত্ব নেয়। কেন ইমাজিন, ভাবতে পাচ্ছেন? একটা কথা আছে, সিপিএমে যখন নন্দীগ্রাম ঘটেছিল, সেই সময় তখনকার রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী বলেছিলেন যে হার হিম করা ব্যাপার। এই ব্যাপারটা আমার যেটা মনে হয়, সেই ঘটনাটাকেও ছাড়িয়ে গেছে। আর শুধুমাত্র এটা বিচারপতিদের ওপর আক্রমণ, এটা মানে সাধারণভাবে নিলে হবে না, এটা আমি বলছি না, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন যে এটাকে সাধারণভাবে নিলে হবে না। এটা সরাসরি টোটাল এন্টায়ার জুডিশিয়ার সিস্টেমকে চ্যালেঞ্জ করা। জুডিশিয়ারিটা গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ, জুডিশিয়ারি গণতন্ত্রের অনেক বড় স্তম্ভ। এইভাবে জাস্টিসদের মোরালটাকে ভেঙে দেওয়া হচ্ছে, জাস্টিসদের মোরালটাকে ভেঙে দেওয়া হচ্ছে। এবং একটা ভাবতে হবে, সংকীর্ণ রাজনীতির ওনাদের উঠতে বলুন। না, আমি দেবশ্রীতার কাছে আসবো, দেবশ্রীতার কাছে আসছি। সংকীর্ণ এটা রাজনীতি নাকি সত্যি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে? সংকীর্ণ রাজনীতি। ওকে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি বলেছেন আমার সময়, হ্যাঁ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। দেখুন, এই নির্বাচন পুরো পদ্ধতিটা একটু লার্জার পারভিউ থেকে যদি আমরা দেখি, যে আমাদের প্রত্যেকটা দেশের মানুষকে ভোটাধিকারটা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার, আইনগত অধিকার, কারণ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টও বলা আছে, এবং এটা মৌলিক অধিকার কোন পার্টে না ভোটদানের স্বাধীনতা। এইটাকে সুপারভাইজ করার অসীম ক্ষমতা দিয়েছে আর্টিকেল 324 কাকে? নির্বাচন কমিশন। তার নির্বাচন কমিশন দুটো দিক কিন্তু স্যাটিসফাই করার দায়িত্ব পুরো নির্বাচন কমিশন। এক, কোনো অবৈধ ভোটার যেন ভোটিং সিস্টেমের মধ্যে না ঢোকে, উল্টোভাবে কোনো বৈধ ভোটার যেন ভোটিং সিস্টেম থেকে বাইরে না যায়। আজকে কালকে যে অ্যাডজুডিকেশন হয়েছে, তাতে আপনি দেখুন কংগ্রেসের যে সম্ভাব্য প্রার্থী বোধহয় ওই মেহতাব তাকে অ্যাডজুডিকেটেড করার পরে কালকে একটা হিয়ারিং এই বলেছেন না ইনি, আজকেও আরেকজনের হয়েছে, আজকেও রতুয়ার কংগ্রেস প্রার্থীর হয়েছে। এক্স্যাক্টলি। তাহলে দেখুন, আমার যে কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ দেয়নি, আমাকে সংবিধান যে অধিকার দিয়েছে, সেই অধিকারটা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্র এবং রাষ্ট্র নির্মিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সে যদি আমার এই অধিকারটা না এনশিওর করতে পারে, তাহলে ভারতীয় গণতন্ত্রের যে বৃহত্তর পরিধিতে এই প্রশ্নটা কিন্তু এটা তো একটা খুব স্বাভাবিক প্রশ্ন তুললেন দেবশ্রীদা, যে আজকে কোর্টে গেলেন প্রার্থী পেয়ে গেলেন, একদম তালিকায় নাম উঠে গেল, আর ট্রাইব্যুনালে দেখাবো হাজার হাজার মানুষ লাইন দিচ্ছেন, তাদের ক্ষমতা নেই কোর্টে যাওয়ার, তাদের কি হবে? আরো একবার সুপ্রিম কোর্ট আজকে ভর্ৎসিত করতে গিয়ে কি বলল সুপ্রিম কোর্ট মুখ্য সচিবকে, দেখুন কোর্টরুম গ্রাফিক্সে। আমরা ডিজি, সিএস এবং সব প্রশাসনিক আধিকারিককে নির্দেশ দিচ্ছি। আরো কি বলা হলো? প্রধান বিচারপতি বললেন, এসআইআর শেষ না হওয়া পর্যন্ত সব রকম সহযোগিতা বিচারপতিদের দেওয়ার জন্য ডিএম এবং এসপিদের যখন রেজিস্ট্রার ফোন করেন, তখন কি বলা হয়? তখন বলা হয় বেলা 3:30 ঘেরাও শুরু হয়, কিন্তু ফোন করেছেন কখন? রাত 11:30 ডিজি প্রধান বিচারপতির বাড়ি যান, রাত 11:30, তার আগে পাওয়া যায়নি। কি বলছেন? সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হস্তক্ষেপ না করলে কি হতো সেদিন বুঝতে পারছেন? প্রধান বিচারপতি এবং জয়মাল্য বাগচি দুজনের পর্যবেক্ষণ। প্রধান বিচারপতির মতো ক্ষুদ্র মানুষের জন্য আপনি একটু নিচে নেমে আসুন দয়া করে। এত বড় বড় কথা। আর
ট্রাইব্যুনালে কত লম্বা লাইন, কত কি, সব দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন প্লিজ।